মানে হয় না যে আমাদের সাথে সবসময় যেটা ঘটছে সবসময় খালি চোখে আমরা দেখতে পাই না অনেক ঘটনায়, তো আসলেই মানে সেটা যদি আমাদের মনের ভুল না হয় তাহলে কি হবে ব্যাপারটা। তো ওই জায়গাটা খুব একটা রিস্কি জায়গা, একটা বোঝাই যায়, মানে ভৌতিক জায়গা ওই জায়গাটা তেমাথা। তখন সেই জিনিসটাই তেমাথা বা চার মাথার মুড়ে গিয়ে অনেক আলাদা হয়ে যায়। অনেকটাই ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, তো নিয়ে চলে এসেছি ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 15। আগের এপিসোডে বলেছিলাম যে এই এপিসোডে আমি একটি ঘটনা ছাড়বো এবং এর পরের এপিসোড মানে এপিসোড নাম্বার 16-এ আসবে আমাদের নতুন সিরিজ অভিশপ্ত ভৌতিকত্বর পার্ট 1। বাট আমি এপিসোড 15-এ যেই ঘটনাটা দিতাম সেই ঘটনাটা নিয়ে একটু কাজবাজ আটকে গেছে, তো সেটা নিয়ে একটু কাজ চলছে এবং সেই জন্য সেইটা আসছে না এবং চ্যানেলে ভিডিও আসাও বন্ধ হয়ে যাচ্ছে। তাই রেগুলারিটি তো আমি একদমই পালন করতে পারছি না, এর জন্য তোমাদের কাছে অনেক সরি। তাই আমি ঠিক করলাম যে যেই এপিসোডটা আমাদের ডিসেম্বরে রেকর্ড করা হয়ে গেছিলো সেটা ফাইনালি এবার আমরা দিয়ে দিই। আমাদের ডিসেম্বরে মানে 2024-এর ডিসেম্বর মাসে এই রেকর্ডিংটা আমি করেছিলাম উইথ বৃষ্টিদি। তো বৃষ্টিদি নিজের মতো করে খুব সুন্দর করে এপিসোডটা আমাদের সঙ্গে রেকর্ড করেছে, আমার সঙ্গে রেকর্ড করেছে। আমার খুব ভালো লেগেছে। বৃষ্টিদি নিজের মতো করে ঘটনাটা বলেছে, নিজের মনোভাব জানিয়েছে। তোমাদের সকলকে বলবো যে ভিডিওটা একদম স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি খুব ভালো লাগবে। আমাদের আলোচনা, আমাদের ঘটনা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। তো আর বেশি কথা বলছি না, সরাসরি শুরু করছি ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 15 অ্যান্ড অভিশপ্ত ভৌতিকত্ব পার্ট 1 উইথ বৃষ্টিদি। অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের পার্ট 1-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছে বৃষ্টিদি। তো বৃষ্টিদির সম্পর্কে অবশ্যই কিছু আগে বলে নিই, তারপর বৃষ্টিদির সঙ্গে কথা বলছি। তো বৃষ্টিদির সঙ্গে পরিচয়টা না অনেক দিন আগের, মানে যখন কোন ক্লাসে পড়তাম তাও বৃষ্টিদি? আমি তখন পড়তাম 9-এ মনে হয়। না আমি তখন 8-এ পড়তাম। তাহলে বৃষ্টিদি যখন আর তুই তখন পড়তিস গিয়ে 3-তে কি সামথিং 4-এ এরকম, মানে তোর দিদি হয়তো তোর থেকে 1 ক্লাস ওপরে আর তুই হয়তো 1 ক্লাস নিচে এরকম। তো ওই টাইমে তোর সাথে দেখা, মানে বড্ড ছোট ছিলিস তোরা তখন দুজনেই। আর অবশ্যই আমিও তখন বড্ড ছোটই। সো মানে এখন তোমার এজ কত? এখন আমার 21 চলছে। তাহলে দেখো বৃষ্টিদির এজ হচ্ছে 21 আর বৃষ্টিদি তখন পড়তো ক্লাস 9-এ, আর তখন আমার এজও অনেকটাই কম, মানে আমি তখন ওই 3-4-এই পড়তাম। তাহলে পরিচয়টা অনেক দিন আগের, কিন্তু পড়া ছেড়ে দেওয়ার পর সেরকমভাবে কন্ট্যাক্ট আমাদের মধ্যে ছিল না। হ্যাঁ, ওই স্কুল যাওয়ার পথে যদি কোনোদিন দেখা হতো তখন কেমন আছে, হ্যাঁ এইরকম এগিয়ে শেষ হতো। হ্যাঁ, তারপরে অনেক দিন পর আমরা যখন ওই আরজি করের বিষয়টা নিয়ে বেরোলাম, অবশ্যই এইটা নিয়ে আমরা শেষে কথা বলবো, এটা নিয়ে কথা বলা আমাদের উচিত। তো তখন বৃষ্টিদের সঙ্গে সেই কথা বলা অনেক দিন পর। তারপরে সেই দিন যে বেরিয়েছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম, আমি অবশ্যই আমার ব্লগারদীপ সিরিজ চ্যানেলটাতে আপলোড করেছিলাম। সেই ভিডিওটা দিদির থেকে নেব বলে দিদির নাম্বারটা আমি অন্য একজনের থেকে জোগাড় করেছি। তারপর দিদিকে মেসেজ, তারপর থেকে আমরা মাঝে মাঝে কথা বলতাম। তারপরে এই সিরিজের জন্য আমি দিদিকে বললাম তুমি একটু ফার্স্ট গেস্ট হও। তো দিদি বলো কেমন লাগছে আমাদের গেস্ট হয়ে? আমার তো ভীষণই ভালো লাগছে, ফাইনালি আমি তোর সাথে একটু টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি। সো অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন, অনেক বছর পর, অনেক দিন তো সীমিত, অনেক বছর পর টাইম পেয়েছি। তো এখনো অনেক কথাবার্তা ম্যাচিওর হয়ে গেছে, বড় হয়ে গেছে। সব থেকে বড় কথা তখন অঙ্কে খুব ভালো ছিলাম, এখন অঙ্কে খুব বাজে হয়ে গেছি। আর তখন আঁকতে একদম ভালোবাসতাম না, আর দিদি হয়তো আমার ব্যাপারে অতটা জানে না যে এখন আমি আঁকতেই সব থেকে বেশি ভালোবাসি, আর এখন ফ্যাশন ডিজাইনিং হচ্ছে আমার ড্রিম। আচ্ছা, এটাই হচ্ছে। আর তখন দিদি জানো তো, আগে পড়তে যেতাম, পড়ার মাঝখানে যখন টিচার উঠতো তখন আমাদের কলকা বানিয়ে বানিয়ে দিত, আর বাড়িতে এসে মাকে দেখাতাম, নিজে আঁকতাম। আমার মানে সত্যি বলতে কি ওই থেকেই না কলকার প্রতি একটা টান এসে গেছে, কলকা করতে আমি প্রচণ্ড ভালোবাসি।
ও আমাকে প্রায়শই বলতো আমার তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে কলকা শুরু করেছে হাতে। তো ওর হাতের কাজ অ্যামেজিং, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখেছি টুকটাক ভিডিও, তারপর ও মাঝে মাঝে ছোট ছোট মিনি ব্লগ দেয়, তখন ও সেখানে দেখতে পাই। তো আমার ওর হাতের কাজ খুবই ভাল লাগে। তাহলে অবশ্যই আমাদের আড্ডা তো এতদিন পরে এত কথা জমেছিল, হাসতে হাসতে সব বলে দিয়েছি, বাট এটা তো একটা হরার অফ ক্যামেরা পডকাস্ট, এটা অফ ক্যামেরা পডকাস্ট, তো আর হেসে লাভ নেই। এবার একদম ডাইরেক্ট দিদির কাছে হরার স্টোরিতে আসছি। আচ্ছা, তো দিদি ফার্স্টে তুমি স্টোরিটা একটু কেমন একটু বলো, তারপর ডিটেলসে পুরোটা শুনো। আমি তোকে বলি, তো এটা হচ্ছে 2013 ঘটনা, যখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার মামার বাড়ির পাড়ায় আমার এক মামা ছিল। তো ওই মামাকে কোনোভাবে মার্ডার করে মারা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে। তো তারপর মানে হয় না যে আমাদের সাথে সবসময় যেটা ঘটছে, সবসময় যে খালি চোখে আমরা দেখতে পাই না অনেক ঘটনাই, তো আসলেই মানে সেটা যদি আমাদের মনের ভুল না হয় তাহলে কি হবে ব্যাপারটা। তো এই নিয়েই আর কি আজকের ঘটনা, আমি দেবের সাথে শেয়ার করবো এই ঘটনাটা নিয়ে। তো আমি তখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার 10 বছর, ওই 10-11 এরকম বয়স হবে। তো আমার মায়ের তখন সেকেন্ড ইস্যু, মানে প্রেগনেন্সি, আমার মায়ের সেকেন্ড ইস্যু চলছে। তখন আমার মা মামা বাড়িতে ছিল, আমি মামা বাড়িতে ছিলাম ঘটনাক্রমে। তো সেই সময় সেই ভাদ্র মাসের অমাবস্যা হয় না, ভাদ্র মাসের অমাবস্যায় পুজো চলছিল, কালী পুজো। মানে আমাদের মামার বাড়ি থেকে এই জাস্ট কয়েক পা এগোলেই তেমাথার মোড় পড়ছে। হ্যাঁ, তেমাথার মোড়ে। তো ওই জায়গাটা খুব একটা রিক্সি জায়গা, একটা বোঝাই যায়, মানে ভৌতিক জায়গা ওই জায়গাটা। তেমাথার, যতটা জানি মানে তেমাথার মোড় ঠিক সেমন ভালো হয় না, মানে অনেক মন্দির বা কিছু না, আমাদের অনেকেরই মুখে শুনবি বলতে মেয়েদেরকে তেমাথার মোড়ে চুল ছেড়ে যেতে বারণ করে। হ্যাঁ, এই বিষয়টা। আর দেখবে অনেক মন্দিরে ঠাকুর বাড়ি বলা যেতে পারে এই জিনিসটাকে, যখন ঝাড়ায় তখন ওই বিষয়টা ওরা অনেকের মুখে আমি শুনেছি যে বিষয়টা যখন ছেড়ে দেয়, অ্যাকচুয়ালি একটা ব্যাড এন্টিটি বা একটা ব্যাড হাওয়া তো তাদের লাগে, তখন সেই জিনিসটা ওই তেমাথা বা চার মাথার মুড়ে গিয়ে অনেক আলাদা হয়ে যায়, যতটা আমি শুনেছি। আমি তো সেদিনকে আমাদের ওখানে সেই তোর ভাদ্র মাসের যে কালী পুজোটা হয়, অমাবস্যায়, প্রথম অমাবস্যায় যে কালী পুজো, সেই কালী পুজো ছিল। রাত 12টার সময় কালী পুজো শুরু হয়েছে, রাত 11টা থেকে কালী পুজো শুরু হয়েছে, 12টার ওই টাইমে। তো সেই সময় কি হয়, ওই তোর ধাক্কা সরের আওয়াজ হয় না, প্রচণ্ড শোনা যাচ্ছিল। আর আমার ওই মামার বাড়ি ছিল একদম লাগোয়া, মানে রাস্তার এপার ওপার আর কি। ওপারে ছিল গিয়ে মামার বাড়ি, আর এপারে পুজো হচ্ছে। হ্যাঁ, আর এপারে পুজো হচ্ছে। তো যার জন্য লোকজন ওখানে থাকার পরও না, ওদের পিছন রাস্তা দিয়ে একটা গেট ছিল, যেখান থেকে লোকজন ঢুকে ওকে মার্ডার করে। মার্ডারটা খুব মানে বলে না, খুব জঘন্যভাবে করেছিল, মানে খুব জঘন্যভাবেই করেছিল। মানে মার্ডার পেটে ছুরি ঢুকিয়ে দিলে, চাকু ঢুকিয়ে দিলে, এইরকম কোনো ব্যাপার না। ওকে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করানো হয়, মামাকে প্রচণ্ড ড্রিঙ্ক করিয়ে ওকে নেশাগ্রস্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে মারা হয়। বালিশ চাপা দিয়ে মেরে ওর যে আইব্রো আছে, আইব্রোগুলোকে ব্লেড দিয়ে কাটা হয়, ওর হাতের শিরাগুলোকে ব্লেড দিয়ে কাটা হয়েছিল। কেটে ওর হাইট 6 ফুট, 6 ফুট হাইট। আর ওদের না কি বলবো, ওই বলে না সেই টালির বাড়ি, তো ওদের এই খাট থেকে টালিটা খুব একটা বিশাল উঁচু না, যার জন্য একটা 6 ফুটের হাইটের ছেলে ওখানে কোনোভাবে গলায় ধরে যেতে পারে না, অসম্ভব, ইম্পসিবল, এটা একটা ব্যাপার। তো ওকে যে মার্ডার করা হয়েছিল, সেই মুহূর্তে বোঝাই যাচ্ছিল যে ওকে মার্ডার করা হয়েছে, কেননা ওকে ঝুলিয়ে দিয়েছে। ওর পাটা কিন্তু একদম ব্যান্ড করে রাখা আর কি, ব্যান্ড করে দেওয়া, মানে এক পা ব্যান্ড করে, এক পা এরকম খাড়া করে দাঁড় করানো, মানে পাটাও ভেঙে দিয়েছে প্রায়। তো ওইভাবেই ওকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো সেদিনকে দিনটা যাওয়ার পর আমাদের তো জানি না, আমরা এই মানে জানতে পেরেছি প্রায় 4 দিন বাদে।
তখন অলরেডি মারা গেছে এটা কেউ জানে না? না, মামা একা থাকতেন বাড়িতে? মামা একা থাকতেন, কারণ দিদা অন্যের বাড়িতে কাজ করতো। ওই দিদা মানে মামার অন্য বাড়িতে কাজ করতো। নিজের মামা না ওটা? না, আমার মায়ের পাড়াতে তো পিসির ছেলে বলা যায়। আচ্ছা, পাড়ায় পিসি বলে ডাকতো? হ্যাঁ, পিসি মানে খুব কাছের পিসি বলে না, মানে পাড়ার হওয়া সত্ত্বেও খুব কাছের। তো এরকম ব্যাপার ছিল। ইনফ্যাক্ট দিনকে মারা গেল সেদিনকে মায়ের সাথে কথা বলেছে। মানে হয় না প্রেগনেন্সির সময় মায়ের মুখের অনেক, মাকে দেখতে খুব বিচ্ছিরি হয়ে গেছে সেই টাইমটাতে। তো সেই সময় হচ্ছে কি, সীমাদি কি বিচ্ছিরি লাগছে তোকে দেখতে, কি করেছিস তুই? তখন পাশের এক মামি বলেছে কি যে না, তুই আবার মামা হবি, তোর আবার ভাগনা হবে, এরকম বলেছে। কথা বললো আমার মামির কাছে। সেই মতো মামিও প্রেগনেন্সি, মানে আমার ভাইয়ের সাথে, মামা বাড়ির ভাইয়ের সাথে এই ভাইয়ের খুব একটা বিশাল বয়সের ডিস্টেন্স ছিল না, 1 মাস 1.5 মাসের। তো দুজনেই প্রেগনেন্ট। আমার মামির কাছ থেকে সেদিনকেই সকালবেলা পেঁয়াজ নিয়ে গেছে, কাঁচা পেঁয়াজ। এই যে মামার কথা বলছো তুমি, এই মামার কি ম্যারেজ? না না না, আনম্যারিড অবভিয়াসলি। ওর অ্যাকচুয়ালি এটা করার হয়েছে, একটা দালাল করেছিল। মানে ওর একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। তো রিলেশন, অ্যাফেয়ার ঠিক নয়, ওই রিলেশনশিপই। মানে বলতে গেলে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছিল অন্য জায়গায়। তো তারপরেও মামার সাথে আর কি যেহেতু মানে রিলেশনশিপ ছিল, তো যে যার মেয়ের সাথে রিলেশনে গেছিল সে ছিল গিয়ে সেখানকার দালাল। আচ্ছা। তো ওনার হাতে পাওয়ার আছে, উনি মার্ডার করিয়েছে। সব থেকে ব্যাপারটা হলে কি ভৌতিক, এই কারণেই বলছি, যেদিনকে মারা গেছে সেদিনকে সন্ধ্যেবেলা আমরা সবাই ওকে দেখতে পেয়েছি। সে তার পরের দিনকে সন্ধ্যেবেলা। পরের দিন মানে তখনও তোমরা কেউ জানো না? না না না। জাস্ট ইমাজিন করো গাইস, একজন মারা গেছে, তোমরা জানো না, তোমরা তার সঙ্গে আমরা মানে সেদিনকে সন্ধ্যেবেলা আমি জুন বলে একটা মাসি আছে আমার, জুন মাসি, আমি, টোবলা বলে একটা দাদা আছে, আর টুবলি বলে একটা দিদি আছে, ওরা 2 ভাই বোন। সো আমরা খুব মাথায় ছিলাম। তো আর একটা মামা ছিল, ও আমার বয়সী। তো আমরা এই কজন মিলে ওর দুয়ারের সামনেই বসেছিলাম। বাবা গো, তাহলে পরে যখন আমরা জানতে পারবো যে উনি মারা গেছে, আমাদের রিঅ্যাকশনটা ঠিক কেমন হতে পারে জাস্ট ইমাজিন করো গাইস। ঠিক আছে। তো ও সত্যি কথা বলতে, এবার না বাইরে আমি যখন বসেছিলাম, আমরা ঘর থেকে আওয়াজ পাচ্ছি কেউ একজন কাঁদছে। এবার ও যেহেতু ড্রিঙ্ক করতো, আমরা ভেবেছি মাল ঠাল খেয়ে এসে যে ড্রিঙ্ক করে একদম কান্নাকাটি বাজে অবস্থাটা। তো খুব সম্ভবত সেইটা ছিল গিয়ে তোর কবে ছিল, ওর বডি পেলো গিয়ে বুধবার দিনকে, আই থিঙ্ক ছিল গিয়ে সোমবার। সেদিনটা সোমবার দিনকে, তখন রাত 11টা। তখন আমরা বসে গল্প করছি বাইরে। হ্যাঁ, মানে অলরেডি মারা গেছে রবিবার দিনকে, পরের দিনের ঘটনা বলছি আমি। তো তখন আমরা শুনছি যে এটা কাজ, আমরা একজন ভুল শোনে, 2 জন ভুল শোনে, 5 জন ভুল শুনবে, এটা সম্ভব না। দ্বিতীয়ত আমরা পুরো শুনছি পাশ দিয়ে কান্নার আওয়াজ। তখন আমরা ভেবেছিলাম হয়তো সেদিনকেই আত্মহত্যা করে বেরো, সেদিনকেই গলা যদি পরের দিন সকালবেলা, পরের দিনও না, তার পরের দিন সকাল পেয়েছে। তো আমার এক মামি পাশের বাড়ি বলছে, জানিস তো 2 দিন ধরে বাবাইকে খুঁজে পাচ্ছি না। আমরা আবার বললাম কি, বাবাই তো পরের দিন ঘরে ঘরে কান্নাকাটি করছিল। বললাম আমরা বুধবার দিন কি সকাল 9টার সময় আমার এক মামা আছে, পাড়ার মামা, সে বলছে কি এটা পচা পচা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে, খুব জঘন্য গন্ধ, পুরো পাড়া ভর্তি হয়ে গেছে গন্ধে। এতটা মানে একটা মানুষ মরা, তার রকম শরীরটা পচে গেছে 3-4 দিন থেকে। তার কি হতে পারে? তো পাপান বলে আমার এক মামা ছিল, অনেক ক্যারেক্টার। হ্যাঁ, ও একটু সাহসী টাইপসের, মানে ওকে রাত 1টা 2টো 3টে তুই যে টাইমে বলবি ও সে টাইমে সেখানে গিয়ে মানে দাঁড়িয়ে হয় না, মিলে কাজ করতো, নাইট ডিউটি পড়তো, নাইট শিফট পড়তো, ডিউটি করতো যথারীতি। তো ওকে না বলছে কে দেখ তো বাবাইদের বাড়িতে কি হয়েছে, বাইরে দিয়ে তালা দেওয়া। কারণ বাইরে দিয়ে তালা দেওয়া, বাইরে দিয়ে তালা দেওয়া, পেছন দিকে ঘর দিয়ে ওকে ঢোকানো হয়েছে। তো পেছন দিকে ঘরে গেল, ভেতর দিয়ে আটকানো, দরজা ভেঙে ঢুকেছে ভেতর দিকে। ওটা দেখার পর ও বোধহয় 1 সপ্তাহ জ্বরে ভুগেছে। মানে যে অত সাহসী মানুষ, জাস্ট ভাবো, সে 1 সপ্তাহ জ্বরে ভুগেছে। ওর বডিটাকে ধাক্কা মেরে সরিয়ে মানে ফেলে দিয়ে, মানে ওইরকম গন্ধ,
ঢাকা অবশ্যই পচে গেছে, একদম ফুলে ফেলে গেছে বলে না, মানে ওই ছেলে এরকম চিকন চাকন, আর আমাকে ভীষণ সুন্দর দেখতে ছিল বাবাই আমাকে, মানে ভীষণই সুন্দর, এরকম লম্বা ঠম্বা একটা ছেলে। তো হঠাৎ করে এরকম কথা, ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দরজা খুলে ওয়াক ওয়াক করতে করতে বাড়িতে গেছে, মানে বমি টানতে টানতে। তো ওই যে পড়লো বিছানায় 1 সপ্তাহ পিছিয়ে ভুগেছে। গেল পুরো পাড়া নিস্তব্ধ, ডোম এলো, ডোম এসে বডিটাকে ছাড়ালো, ছাড়িয়ে মানে কোনো রকম মানে দলা পাকিয়ে প্লাস্টিকের ভেতর ঢোকে, দলা পাকিয়ে প্লাস্টিকের ঢুকে খড়গপুর হসপিটালে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওর পোস্টমর্টম হলো। বডি হ্যাঁ অবভিয়াসলি পুলিশ কেস হবে এটা, সে যতই হোক, সাধারণ সুইসাইড কেসেই পুলিশ কেস হয়, তো এটা তো নর্মালি মার্ডার কেস। তো যাই হোক, ওর পোস্টমর্টম হওয়াতে জানা গেল ও মারা গেছে রবিবার দিনকে রাত্রি 12টায়, আর আমরা আওয়াজ শুনেছি সোমবার দিনকে। ঘরে কে ছিল? ঠিক তাই। গেল সেদিনকে বুধবার সকালে, বুধবার বিকেলবেলা ওর বডি এলো। বডি বাড়িতে আসার পর সবাই আতর আর বডি স্প্রে ছড়াতে নিয়ে গেছে বডি, মানে এতটাই গন্ধ, পোস্টমর্টম করার মতো কিছু ছিল না। গেল পুরো পাড়া থমথমে হয়ে গেছিলো, মানে পুরো পাড়া থমথমে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভুতুরেই হয়ে গেছে ব্যাপারটা, মানে পাড়াটাই পুরো ভুতুরে হয়ে গেছে। তো ওর বাড়ি থেকে, ওই বাড়ির সামনে দিয়ে কেউ যেত না। সেদিনকে ঘটনাক্রমে আমার মামা, আমি একটা আধ্যাত্মিক ঘটনা বলি, আমার মামা প্রচণ্ড মহাদেবের ভক্ত, মানে হ্যাঁ একদম, মানে আমার মামা কোনো পাশে কোনো নেগেটিভ শক্তি থাকলে না মামা বুঝতে পারে। আমার মামার গলায় 5মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ, ইনফ্যাক্ট 52মুখী রুদ্রাক্ষ আছে আমার মামার গলায়। হ্যাঁ সেই মুহূর্তে ছিল। সো আমার মামা তখন কী করেছে, একটা সাথে সিগারেট ধরিয়ে, নাইট শিফট ডিউটি চলছে তখন, মানে ডিউটিতে যাবে তখন রাত 1টা, মামা মারা গেছে। হ্যাঁ তো ওখানে দাঁড়ানো, আমার মামার কথা বলছি, আমার নিজের মামা, হ্যাঁ তার গলায় রুদ্রাক্ষ ছিল, হ্যাঁ না তেনা। তো সে জাস্ট ঘাটে গেছে, ও ঘাটে গিয়ে বুঝতে পেরেছে আমার পিছনে কেউ একজন পড়ে গেছে অলরেডি। আচ্ছা, মানে বিষয়টা যে যিনি মারা গেছেন বাবাই মামা, তাকে ঘাটে নিয়ে গেছে তোমার নিজের মামা। আচ্ছা, সেখানে গিয়ে তার পিছনে কেউ পড়ে গেছে। আচ্ছা, মানে পড়ে গেছে, বাবাই মামাই পড়ে গেছে, যেহেতু অতৃপ্ত পড়ে গেছে কন্টিনিউয়াসলি। আমি শুনেছি আগুন ভয় পায় ভেতরটা, আমাকে কিন্তু সেই মুহূর্তে ধরতে পারেনি, এবং তার বড় একটা কারণ হলে কি আমার গলায় রুদ্রাক্ষ আছে, হ্যাঁ শোধন করা রুদ্রাক্ষ আমার গলায়, আর হাতে সিগারেট ছিল। তো আমার মামা বলছে পুরো বুঝতে পারছি, আমাকে পাশ দিয়ে বাবাই ডাকছে, আমার গায়ে কাটা দিচ্ছে মানে আমার মামার সাথে বিশেষ করে ঘটেছে, আমাদের সাথে ওই দিনকে ঘটেইছে, মামার সাথে পার্সোনালি বিশেষ করে ঘটেছে। কীরকম, মামা ওখানে দাঁড়িয়ে আছে, আর মামাকে বলছে কি পারত তো একটা সিগারেট দিত, এইরকমভাবে বলছে, এবং আমার মামা পুরো শুনতে পাচ্ছে। আমার মামা পেছন দিকে তাকাইনি, সোজা সেদিনকে সাইকেল নিয়ে ডিউটি গেল। পরের দিনকে ওই পাপান যাকে বললাম যে ওর বডি সরিয়েছিল, পাপান মামা সেদিনকে ছিল গিয়ে নাইট শিফট, তো নাইটের ডিউটি যাবে রাত 1টা। তখন ও কী করেছে, মাথা ও না অত ক্যাজুয়ালি, মানে যাই হোক সুস্থ হয়ে একটু ক্যাজুয়ালি যাই হোক সামনে দাঁড়িয়েছে, জ্বরে ভুগেছে কেন সেটাও আমি বলছি তোকে। তো মানে আমার মাঝে মাঝে বলতে হাসিও পাচ্ছে একটু। ও সেই মাথার মধ্যে বাড়ির সামনে সে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ও কোনো ভয়ডার, বলছি না শরীরে ভয়ডার বলে কিছু নেই, সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও দূর থেকে দিয়ে দেখছে ওই মানে বাবাই আমার কোমর ভাঙা ছিল, ও খুঁড়িয়ে হাঁটতো, কোমরটা ভাঙা ছিল, খুঁড়িয়ে হাঁটতো। ওর দূর থেকে দেখছে ওর গলির পাশ থেকে কেউ একজন খুঁড়িয়ে হাঁটতে বেরিয়ে আসছে, ও সেটা নিজের চোখে দেখেছে। ওই যে মাথা ঘুরে পড়েছে, ওকে পরের দিন মানে ভোরবেলা আর কি 3টে নাগাদ ওকে ইয়ে করা হয়, রেস্কিউ করা হয়েছিল। হ্যাঁ নাইট ডিউটি তো একদম মাথায়, ও মানে সেই মুহূর্তে মানে পারলে তো ওকে সেই দিয়ে জ্বর ধরলো, ও টানা 15 দিন জ্বরে ভুগেছে এই ঘটনার জন্য। পরে ও কোনো এক তান্ত্রিককে ডাকা হলো এই এরিয়ার মধ্যে, ডেকে আর কি ওর সম্পর্কে আর কি বললো যে ওর অ্যাকচুয়ালি ওর
পাওয়ারটা ওরা মার্ডার করে দিলে পাওয়ারটা এমনি ইয়াং জেনারেশনের ছেলে, তখন বাবা আমার বয়স খুব বেশি হলে আমাদের বয়সী, মানে 22-23 এরকম বয়স হবে। তো সেরকম একটা অল্প বয়সী একটা বাচ্চা অল্প বয়সী ছেলে, তার পুরো আশা আকাঙ্ক্ষা সবটাই এখানে পড়ে আছে। তো সেই স্পিরিটটা ছাড়বে কি করে? তার তো আত্মাটা কাজ করছে এখানে, তার আশা আকাঙ্ক্ষা, তারপর তার লাভারটা তাকে এরকম ধোকা দিয়ে এরকম কাজ করলো, বা তার ফ্যামিলির লোকের এরকম মেরে দিল ওকে, তার তো চাহিদা আছে না। অপঘাতে মৃত্যু। হ্যাঁ, অবশ্যই এটা অপঘাতে মৃত্যু। তখন উনি বলে যে এখানে অবশ্যই আবার একটা এখানে এই ওদের বাড়ির অপোজিট এই কালী মন্দির স্থাপন করা হলো। কালী মন্দির হয়েছে এখন সেখানে। আগে পুরো প্রপার মন্দির ছিল এমনি, হ্যাঁ জাস্ট এমনি পুরো প্রতিষ্ঠিত একদম কালী মন্দির একেবারে। এখানে কালী মায়ের পুজো হয় এবং সেখানে বাবা ভোলেনাথের লিঙ্গও প্রতিষ্ঠিত করা হয়েছে, বড় লিঙ্গ। আর বাড়ির অপোজিটে যে বাড়িটা ছিল ওদের, ওই ঘরটা ভেঙে ফেলা হয়। না, মানে ভেঙে ফেলে নতুন ঘর করা হয়েছে ওখানে আবার। ঠিক আছে, তো সেখানে নারায়ণ পুজো দেওয়া হয়, এটা ওটা হয়, যেটা পুজো পার্বণ দিয়ে ওর একটা ভালো শ্রাদ্ধ শান্তি করে, মানে ফাইনালি এখন লোকজন ঠিক আছে এই জায়গা। কিন্তু ওই কটা মানে সপ্তাহ না প্রচণ্ড ভুগিয়েছে ও মানুষজনদেরকে, মানে ঘুরিয়েছে যারা, বিশেষ করে যারা ওর আশেপাশে ইনভলভ থাকতো সবসময়, মানে ওর সাথে যারা ইনভলভ থাকতো তাদেরকে প্রচুর ভুগিয়েছে। আমার মামা বলছে আমি বুঝে গেছি আমার পিছনে আছে, মানে আমাকে ধরে মানে দেখানো শুরু করেছে, মানে আমার মামা এখনো বলে। তো আমি তো চিন্তা করলে আমার এখনো ভয় লাগে বলতে গেলে, যে যেদিনকে মানুষটা মারা গেল তার পরের দিনকে আমরা ভেতর দিয়ে কান্না পেয়েছি, কান্নার আওয়াজ শুনতে পেয়েছি, এবং একজন দুজন না, পরপর 5টা মানুষ আমরা, একজন ভুল শোনে, 2জন ভুল শোনে, 5জন কি করে ভুল শোনে ভাই? তো তারপর থেকে মানে আমি একটু ভূতে বিশ্বাস ঠিকঠাক করতাম না, সত্যি কথা বলতে, যে হ্যাঁ ভূত আছে, ভূতের আর খেয়ে কাজে নেই, এরকম একটা ব্যাপার ছিল আমার মনে। তো ওই জিনিসটা হওয়ার পর ভাই আমার মাথায় থাকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে মানে আজকে তো রিয়েলি একটা দারুণ ঘটনা, তো তোমরাও গিফট পেলে, অ্যান্ড আমার তো খুব ভালো লাগলো। দিদির থেকে আমি জানতে চেয়েছিলাম ঘটনাটা কেমন, বাট দিদি একটু সাসপেন্স রেখেছিল যাতে আমারও একটু শোনার সময় গায়ে কাটা দেয়। আর সত্যি বলতে কি ঘটনাটা শোনার সময় আমার খুবই ভয় লাগছিল, কারণ এরকম টাইপের ঘটনা সচরাচর আমি এখনও অবধি কোনো জন্য শুনিনি এরকম ধরনের ঘটনা। আর যদি তোমরা আমার এক্সপ্রেশনটা দেখতে ঘটনাটা শোনার পর, মানে যখন শুনছি যে উনি মারা গেছেন, তার পরের দিন 5জন মিলে ওনার কান্নার আওয়াজ জানা গেছে পোস্টমর্টমের রিপোর্টে, যে ও মারা গেছে রবিবার দিনকে রাত 12:45-এ। ঠিক আছে, ওর শরীর থেকে স্পিরিট বেরিয়ে গেছে, মানে ও মারা গেছে, প্রাণটা বেরিয়ে গেছে। কিন্তু আমরা সোমবার দিন রাত 11টার সময় ওর গলা পেয়েছি শুনতে, এবং ভেতরে কেউ একজন ছিল, এবং একটা পুরুষ মানুষই ছিল, এবং সে সেখানে ভেতরে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল রীতিমতো। বাইরে দিয়ে তালা দেওয়া, ওই দিক দিয়ে তালা দেওয়া, কে ঢুকবে ভাই ভেতরে? এটা তো প্রশ্নের ব্যাপার। তো সেই পর থেকে আমরা সবাই ভয় পেয়েছিলাম, যারা যারা শুনেছিলাম আর কি। তো আমি তারপর ওখান থেকে চলে আসি মামার বাড়ি থেকে। তো এসে মাকে বলি যে মা আমি এখানেই থাকবো, থাক আমার দরকার নেই, আমি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর যারা মার্ডার করেছিল তারা ধরা পড়েনি? তারা ধরা পড়েছে, হয় যেটা আর কি, যে দালালরা যেটা হয় পয়সা খাইয়ে, হ্যাঁ মানে হয় না, ও দেখ ওর বিচার পাইনি, না আসলে বিচার পাইনি। দেখো বিচার বলতে তো অনেক কথাই মনে পড়ে, এই জিনিসটা যেমন চাপা পড়ে গেল, একটা ছেলেকে এরকমভাবে মারা হয়েছে, বাট এটা কোইন্সিডেন্টলি আমরা এই বিষয়টা চলে এসেছি, ভাববে না স্ক্রিপ্ট করে করা। বাট আরজি করের জিনিসটা নিয়ে কী বলতে চাও তুমি একটু বলো প্লিজ। আরজি কলে যে জিনিসটা হয়েছে, আরজি কর হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে কেসটা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ওই রকম একটা মেয়ে যে একটা স্বপ্ন নিয়ে ওই আরজি করে ভর্তি হয়, তার নিজের চিকিৎসা জীবনটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছিল, একটা বলে না একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছিল, একজন ডক্টর, তার একটা ইচ্ছা ছিল সে মানুষের সেবা করবে। সেখানে সেই মেয়েটা এসে, তার নাম এখন হয়ে দাঁড়িয়েছে অভয়া।
তার নাম এখন হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমা। ওর যে নিজস্ব নাম মৌমিতা দেবনাথ সেটাই মুছে গেছে এখন বলতে গেলে। তো সেখানে বিচার পাওয়াটা তো একটা বিশাল বড় চাহিদার জায়গা হয়ে যায় এখন মানুষের কাছে, যে বাবা বিচার। এখন মানুষকে হাজার এরকম তো কত মেয়েই রেপ হচ্ছে, বলেই তো দিয়েছে অনেকে বলেছে তো, হ্যাঁ, তো নাম এখন তো নিচ্ছে না কত যে মেয়ে, বলেছে। এখন তো কত মেয়েই রেপ হচ্ছে, তো কি সমস্যা আছে? তো এরকম প্রচুর খোঁজ নিয়ে দেখা যাবে, এরকম প্রচুর অভয়ার আত্মা এখনো কেঁদে চলেছে। দেখো আমাদের স্কুল থেকেও না এই জিনিসটা নিয়ে বেরিয়েছিল, কয়েকজন সাপোর্ট করছে জিনিসটাকে, মানে বলছে এটা করাটা উচিত হয়নি স্টুডেন্টদের। একজন বলেছে, আমি তার নাম একদমই নিতে চাইছি না, অনেকে বলেছে, একজন বলে না। এখানে কি বলছে? তাদেরকে আমি একটা কথাই বলবো, নিজের ঘরে বোন মা আছে তো একটু ভেবেচিন্তে কথা বলবেন, যাতে সেকেন্ডবার আপনার ঘরের মেয়েটার সাথে বা আপনার ঘরের বোনটার সাথে বা আপনার ঘরের বউটার সাথে এই ধরনের কেসগুলো না হয়। তখন কিন্তু আপনার চারপাশের লোকেরাই সেই একই কথা বলবে, তো কী হয়েছে, সেরকম কোনো ব্যাপার না তো, এই তো এই সব জায়গাতেই হচ্ছে। এখন বিচারের কোনো প্রশ্নই উঠছে না, বিচারের প্রশ্ন উঠছে না। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, যেখানে সংবিধান এত উন্নত, যে দেশের গণতন্ত্র এত উন্নত, সেই দেশে বিচার হয় না, সেটা বাজে কথা। হচ্ছে না পশ্চিমবঙ্গের বিচার, মেইনলি পশ্চিমবঙ্গ। কারণ এর আগে 2019 সালের কথা বলি আমি, তেলেঙ্গানাতে যখন প্রিয়াঙ্কা রেড্ডিকে রেপ করে মারা হয়েছিল, মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, 48 ঘন্টার মধ্যে চারজন ছেলেকে ইনকাউন্টার করা হয়েছে। সিবিআই কি করছে, ওরা যদি ভেতর পুরো বিষয়টাকে বাইরে আনতে পারে, অ্যাকচুয়ালি মাথা ছিল কারা, বাইরে কি আনবে? তার আগেই তো বলছে যে বাবা মাকে টাকা খাওয়াতে চেয়েছিল। বাবা মাকে টাকা খাইয়ে কি হবে ভাই? বাবা মাকে টাকা খাওয়াতে চেয়েছিল। তাও সিবিআই এর মতন একজন, একটা পুলিশ ডিপার্টমেন্ট বলতে গেলে সিবিআই। তো সিবিআই এর ওপর সিবিআই তদন্তের উপরেই আমাদের মেনলি বিচার ব্যবস্থা নির্ভর করে থাকে। তো সেখানে দাঁড়িয়ে যদি সেই জায়গায় ঢিলা হয়, তো তার কাছ থেকে আর কি আশা করা যায়, কি এক্সপেকটেশন রাখবো, আমাকে বল। শুধু একটাই বলবো, আমাদের নিজেদের রক্ষাটা নিজেদের কাছে। সত্যি বলতে কি, এই সমাজ, এই পরিবেশ আমাদের জন্য নয়। এই পরিবেশ সব কিছু অ্যাকসেপ্ট করতে পারে না, সত্যি বলতে কি। তো আমাদের নিজেদের আত্মরক্ষা আমাদের নিজেদেরকেই করতে হবে, শুধু মেয়ে বলে না, এটা সবাইকেই করতে হবে। কারণ আজকের ঘটনা আমরা জানতে পারলাম একটা ছেলেকেও এরকমভাবে মারা হয়েছে। একটা সমাজে লিঙ্গ বৈষম্যের ব্যাপারটা আজকে থেকে না, অনেক বছর ধরে হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, একটা ছেলেকে সমাজে যেভাবে রেপ করা হচ্ছে, হয়তো মেয়েকে সেভাবে রেপ করা হচ্ছে না। মেয়েকে হয়তো স্বাভাবিকভাবে সেরকমভাবে হয়তো শারীরিকভাবে যদি মেয়েদেরকে রেপ করা হয়, ছেলেকে বেশিরভাগ মানসিকভাবে রেপ করা হচ্ছে। তো তবে একটা থার্ড জেন্ডারকে, তাকেও ছাড়া হচ্ছে না, তাকেও রেপ করা হচ্ছে প্রতি মুহূর্তে, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক দিয়েই। তো আমি চাই যে একটা মানুষের সব থেকে বড় অস্ত্র হোক যে সে মানুষ হয়ে বেঁচে থাকতে চায়, পরিষ্কার কথা। তার একটা ভালো জায়গা আছে, যেখানে আমরা তো আর সেই যুগে পড়ে নেই যেখানে টোনটিটকারি কাটার মতন একটা নিকৃষ্ট মানের কাজগুলো করা হবে, বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। একটা মানুষ কেন এইরকম, একটা মানুষ কেন মেয়েদের মতন হাঁটছে, কেন ছেলেদের মতন? আরে ভাই, সে তাকে নিয়ে সুখী আছে, সেই তাকে নিয়ে খুশি আছে। আপনাদের কটা কথার জন্য একটা ছেলের বা একটা মেয়ে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে ভাই, একটা জলজান্ত মানুষ মরে যাচ্ছে। তো আজকে তুই ভাবনা, কিছুদিন আগে এই আরজি করের ঘটনাটা একটা মেয়ের সাথে হলো, তার কিছুদিন আগেই কিন্তু তার আগের বছরই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ নামে একটা ছেলেকে মারা হয়েছিল, সমকামী বলে। ওকে অ্যাকচুয়ালি রেপ ঠিক নয়, ওই রেপই এক প্রকার। তোর ওকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। শুনেছিলি কিনা জানি না, ভীষণ পপুলার হয়েছিল ব্যাপারটা নিয়ে, খুব বাজে রকম। স্বপ্নদীপ কুণ্ডু বলে একটা ছেলে, অল্পবয়সী ছেলে, ফার্স্ট ইয়ারে পড়তো, কলেজে ভর্তি হয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে। তো ওকে র্যাগিং করে মারা হয়েছিল, র্যাগিং করে ওগুলো তো এক প্রকার। ও কেন না সমকামী, ওর প্রত্যেকটা গায়ে সিগারেটের ছ্যাঁকা, সারা গায়ে। তো এই ধরনের অত্যাচারগুলোর জন্যই তো আজকে এত কিছু না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা থাকা দরকার, এবং প্রত্যেকটা মানুষই সচেতন হওয়া দরকার সমাজের প্রতি, যে এই ধরনের কেসগুলো যাতে কখনো না হয়। তাহলে সমাজটা আমাদের কতটা নিচে নেমে গেছে, এটা সত্যি ভূতের ঘটনার বাইরে গিয়েও যদি আমরা আলোচনা করি, একটা বই লেখা যাবে। সত্যি বলতে কি, এক একটা মানুষ এক এক রকমের হতে পারে, এটা ভগবান বানাচ্ছে, এটাতে তাদের কোনো হাত নেই।
সে যেমনই হোক না কেন সেটা তার মতো, সে তার মতো, এখানে বাইরের কারোর কোনো অধিকার নেই তাকে অপমান করার। সে সমকামী হোক বা যাই হোক না কেন, তাকে অপমান করার অধিকার কিন্তু বাইরের কারণ নেই। তার বাপের খেয়ে কিছু হচ্ছে না, ও শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। না অবশ্যই তাই। এবং একটা ছেলে, তার মধ্যে মেয়েলি আচরণ হতেই পারে, তার হয়তো শরীরটা পুরুষের কিন্তু ভেতরটা নারীর, তো তখন তো তার এক্ষেত্রে তার নিজস্ব কোনো হাত নেই, তাকে ঈশ্বর তৈরি করেছে, তাহলে আপনি বলার কি? তাকে তো ঈশ্বর তৈরি করেছে, তাহলে আপনি বলার কি? এই কথাটাই প্রথমে বৃষ্টিদির মুখে শুনছি। সে সত্যি বলতে কি মানে এই বিষয়টা একসেপ্ট করে লোকজন খুব কম। আমি আগে কারোর মুখে এরকম ধরনের কোনো কথা শুনিনি, এই ফার্স্ট টাইম আমি বৃষ্টিদির মুখে শুনলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমার বান্ধবীদের বন্ধুদের এই সমস্যাগুলো আছে। হ্যাঁ, দেখেছিস কেমন মেয়েলি ছেলেটা, তো আমি যে ওর যখন সমস্যা হচ্ছে না, ওর স্পিরিট নিয়ে যখন ও নিজে যখন স্যাটিসফাইড যে না আমার কাছে আমি সুন্দর, আমার কাছে আমি বেস্ট, বাদ বাকি তোর সমস্যাটা কোথায় ভাই? ঠিক তাই। তোর যদি পোষায় কথা বলবি, না পোষালে কথা বলিস না, অসুবিধা কিছু নেই। বা তোকে দিয়ে তো পুরো জগৎ চলবে না, কিন্তু তোর কথাগুলো একটা ছেলের কোথায় গিয়ে লাগবে, একটা মেয়ের কোথায় গিয়ে লাগলে সেই ছেলেটা একটা বড় স্টেপ নিতে বাধ্য হয়, বা একটা মেয়ে সেই বড় স্টেপ নিতে বাধ্য হয়, তাই না? তো এইগুলো মানুষের সচেতন হওয়া দরকার আমার মনে হয়। এবং প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিন্তাধারা, তার নিজস্ব স্পিরিট নিয়ে বাঁচুক আমার মনে হয়। আর বৃষ্টিদির অর্ডারটা আমার খুব ভালো লাগলো। সত্যি বলতে কি এটা সবার মধ্যে হয় না, আজকালকার দিনে লোকজন একদমই এরকম নয়। বৃষ্টিদিকে আমার খুব ভালো, ঠিক এই কারণেই সত্যি বলতে কি যারা এই সমাজটাকে পুরোটা নিজের মতো করে নিতে পারে না, তারাই একমাত্র আসলে চলতে পারে, জানো তো। হলো গিয়ে তুই নিজেও বাঁচ, অন্যকেও বাঁচার সুযোগ করে দে। এবং যদি সেটা না পারিস তাহলে একটা মানুষের পিছনে লাগিস না। তুমি মানুষের ভালো করতে পারছো না, ওকে, কিন্তু তুমি মানুষের খারাপও করো না, তোমাকে সেই অধিকারও কেউ দেয়নি। আমরা সবসময় দেখবি শুনবি লোকে বলে কি আমরা ভালো কর্মের ফল কেন পাই না, খারাপ কর্মের ফল কেন পাই। দেখ, আমরা প্রত্যেকে মানুষ হয়ে এসেছি, আমাদের ভালো করাটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে দেব, কিন্তু খারাপ কাজটা করাটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে আমি কিন্তু পাঁচটা জীবজন্তুর মতনই হতে পারতাম, কুকুর ছাগল গরুর মতনই হতে পারতাম। অবশ্য বলতে গেলে ওদের এখন মেন্টালিটি আমাদের থেকে অনেক বেশি উন্নত। ওরা একদিন খাওয়ালে 10 দিন আগে দিয়ে লেজ নাড়তে থাকে, দেখলে যে না এই মানুষটা আমাকে খাইয়েছিল একটা সময়। তাই না? মানুষ কিন্তু সেটা নয়, মানুষের স্বার্থপর। মানুষ একদিন দুদিন তুই করবি, তার জন্য কদিনে দেখবি সেই তো পেছনের দিয়ে ছুরি মারছে তোকে। একদম তাই। সো আমার মনে হয় এই চিন্তাধারাগুলোই চেঞ্জ করা উচিত মানুষের। জানি না সমাজ এরকম কবে হবে, বাট আমি যেটা বলতে চাই প্লিজ সবাই চেঞ্জ হন। আমার লাস্ট কথা, আমি এটাই বলতে চাই যে সব করছো এই মুহূর্তে, হয়তো তুমি সেই কর্মফলটা পাচ্ছ না, কিন্তু তোমাকে কর্মফলটা দেওয়ার জন্য কিন্তু ভগবান আছে। হ্যাঁ, তুমি মানুষকে ভয় পাচ্ছ না, কিন্তু তোমাকে ওই ওপরওয়ালার কাছে ভয় পেতেই হবে, কিছু করার নেই। আমাকে আজকে তুমি আমার সাথে অন্যায় করছো, আমাকে কৈফিয়ত না দিলে তোমাকে ওপরওয়ালার কাছে গিয়ে কৈফিয়ত দিতেই হবে তুমি কেনই অন্যায়টা করেছো, তুমি কেনই কাজটা করেছো, কিসের জন্য করেছো। শুধু তোমার সাধারণ 2 দিনের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি একটা ছেলের লাইফ নষ্ট করে দিতে পারো না, একটা মেয়ের লাইফ নষ্ট করে দিতে পারো না, তাই না? তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার। তাহলে কি এই সমাজের যে অন্যায়গুলো প্রতি মুহূর্তে বেড়ে চলেছে সেটার পরিমাণটা একটু হলেও কমবে। তো বেশ, আলোচনাটা আজকে বেশ ভালোই হলো। অনেক দিন পর একটা খুব ভালো টপিক আমরা আলোচনা করলাম। একটা দুটো মানুষের যখন আলোচনা হয়, এই টপিকটা যদি সবার মধ্যে থাকে না, তাহলে আমাদের সমাজটা সত্যি পুরো চেঞ্জ হয়ে যাবে। একটা ভূতের গল্প হলো আজকে, খুব ভালো লাগলো বৃষ্টিদির সঙ্গে এতদিন পর কথা হয়ে, এবং এই বিষয়টাতে আলোচনা করে আমার খুব ভালো লাগলো। আমি জানতাম না সত্যি বলতে কি যে বৃষ্টিতে এত কিছু এত কিছু বা আমি এটা সত্যি বৃষ্টিদির থেকে এক্সপেক্ট করিনি। আমার খুব ভালো লাগলো, এবং আজকের এই এপিসোডটাও এতটাই রাখছি। কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা, কেমন লাগলো বৃষ্টিদির ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই ঘটনার মাঝখানে এই আলোচনাটা আমার তো খুব ভালো লাগলো। আর তোমরা কারা কারা আমাদের এই সিরিজের একজন পার্ট হতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, সঙ্গে আমাকে মেল করবে bloggertipseries@gmail.com কিংবা মেসেজ করতে পারো আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে, যার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, এবং তারপরে কিন্তু আমরা সরাসরি এরকম রেকর্ডিং করব। আজকের এপিসোড এতটাই, ফিরে আসবো নেক্সট এপিসোডে। বাই।